হঠাৎ করে টাউন লিডারের কাছে খবর আসে গতকাল রাতে অনেক বাড়িতেই চুরি হয়েছে। চোরটি মানুষের জামা কাপড়, জুতো এসব কিছু চুরি করেছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেই চুরি করার পর খুবই মূল্যবান একটি মুক্ত রেখে গেছে। এবার এই খবরটা গ্রামের প্রধানের কান অব্দি পৌঁছে গেছে। তার ওয়াইফ বলে, এ আবার কেমন চোর? ইস, কেন যে আমার বাড়িতে চুরি করতে আসলো না। প্রধান বলে, তুমি কোনো টেনশন করো না, আমি অলরেডি একটা জলপরীকে ধরার চেষ্টায় আছি। আর তার অশ্রু আমি ততক্ষণ পর্যন্ত নিতে থাকবো যতক্ষণ না সে মারা যায়, কারণ জলপরীদের প্রত্যেকটা অশ্রুর ফোঁটাই মুক্ততে পরিণত হয়। এসব কিছু শুনে বৃদ্ধ লোকটি বলে, জলপরীরা যখন স্থলভূমিতে আসতো তারা গ্রামের মানুষদের থেকে খাবার খেত, পোশাক নিত, আর এই আপ্যায়নটুকু করার জন্য কৃতজ্ঞতার স্বরূপ তারা বহু মূল্যবান মুক্ত দিয়ে যেত, যেটা কেবলমাত্র গভীর সমুদ্রেই পাওয়া যায়। আর ঠিক এমনই একটি মুক্ত কাল রাতে সেই চোর রেখে গেছে। প্রধান এটা শুনে খুব খুশি হয়, তার মানে জলপরী স্থলভূমিতে এসেছে। প্রধান বলে, এটা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ জলপরীটিকে ধরার। সে বৃদ্ধকে বলে, টাউন লিডারের কাছে এই খবরটা পৌঁছানোর আগেই তুমি জলপরীটিকে ধরো। তার ওয়াইফকে বলে, তুমি গ্রামের মানুষদের কাছে গিয়ে একটা গুজব ছড়িয়ে দেবে, বলবে যেদিন সকালে জলপরীটি ধরা পড়েছিল তার আগের দিন রাতেই অনেক বড় ঝড় এসেছিল। এর ফলে অনেক মৎস্য প্রাণীদের মৃত্যু হয়েছে আর প্রচুর নৌকা ডুবি হয়েছে। এছাড়া আমাদের গ্রামের মানুষদেরও অনেক ক্ষতি হয়েছে। আর এই জলপরী হলো সেই অভিশাপ যার জন্য সেদিন রাতে এসব হয়েছিল। প্রধানের কথা মতো তার ওয়াইফ একে একে সকলের কাছে এই গুজব ছড়িয়ে দেয়। এভাবে একজনের থেকে আরেকজন, পুরো গ্রামবাসী এটা জানতে পেরে সবাই ভয় পেয়ে যায়। এরপর তারা সবাই মিলে টাউন লিডারের কাছে আসে। তার কাছে তারা জলপরীটিকে ধরে মেরে ফেলার আবেদন জানায়। এগুলো শুনে টাউন লিডার তার বন্ধুকে বলে, আমি নিজেই জলপরীটিকে এখানে আসতে বলেছিলাম যাতে আমরা একসাথে বছরের প্রথম স্নোফল দেখতে পারি। এটা শুনে তার বন্ধু বলে, আচ্ছা তুমি কি বোকা নাকি? এরকম প্রখর রোদে বরফ কোত্থেকে পড়বে? আর ঠিক তখনই খুব আশ্চর্যজনকভাবে আকাশ থেকে স্নোফল পড়তে শুরু করে। এটা দেখে তার বন্ধু অবাক হয়ে যায়। এদিকে জলপরী গ্রামে ঘুরতে থাকে। তখনই প্রধানের সেনারা তাকে দেখে ফেলে। তারা তার কাছে এসে তরবারি দিয়ে তার পায়ে আঘাত করে। জলপরীটি পড়ে যায়। সৈন্যরা জলপরীটিকে ধরে নিয়ে যাবে। ঠিক তখনই টাউন লিডার এখানে চলে আসে। এবার গল্পটা বর্তমানে চলে আসে। এখানে টিভিতে নিউজ দেখানো হয়, মা দিয়ং নামের এক ক্রিমিনাল 3 মাস যাবৎ জেল থেকে পলাতক আছে, কিন্তু আজ অব্দি পুলিশ তাকে ধরতে পারছে না। আর এই লোকটাকে দেখতে একদমই সেই জোসেওনের প্রধানের মতো। অন্যদিকে আন বসে নিউজ দেখছিল। এমন সময় তাদের মেড খাবার প্যাক করে আনে। আন এই খাবারগুলোকে নিয়ে জুনজের স্টেপ মম এবং তার বাবাকে দেয়। জুনজের বাবা মিস্টার হিউ খাবারগুলো মুখে দিতেই তার ওয়াইফের কথা মনে পড়ে যায়। এই রান্না করা খাবারগুলোর স্বাদ ঠিক যেন তার ওয়াইফের হাতের রান্নার মতো। আসলে আনদের বাড়িতে যে মেডটি আছে সেই মেডই কিন্তু মিস্টার হিউয়ের প্রাক্তন ওয়াইফ এবং জুনজের আসল মা। জুনজের স্টেপ ব্রাদারের নাম হচ্ছে চি হিওন। জুনজের বাবা গাড়ি করে যাবার সময় ড্রাইভারকে বলে, জুনজের সাথে কি তোমার কথা হয়? ড্রাইভার বলে, আজ তার জন্মদিন, তাই আপনার এসব কথা মনে পড়ছে। এখন তার খোঁজ পাওয়া বড়ই কঠিন। কেবলমাত্র তার সাথেই আমার রক্তের সম্পর্ক রয়েছে। তাকে আমার অনেক কিছু শেখানোর বাকি আছে, অনেক কিছু বলার বাকি আছে। জুনজিকে খুঁজে বের করতেই হবে। এদিকে মিসেস সিওহি গাড়িতে ফিট করা মাইক্রোফোনের সাহায্যে সে তার সমস্ত কথা শুনে নেয়। সিওহি সেই জেল পলাতক ক্রিমিনাল মা দিয়ংকে কল করে বলে, তুমি জুনজিকে খুঁজে বের করো আর তাকে মেরে ফেলো। এরপর মা দিয়ং তাকে খুঁজতে খুঁজতে সেই অ্যাকোরিয়ামটাতেই আসে, কিন্তু সে এখানে এসে জুনজের দেখা পায় না। এদিকে জুনজের সাথে জলপরীর এখানেই দেখা হয়। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমায় চেনো? জলপরী চুপ করে থাকে। সিকিউরিটিগুলো তাকে ধরতে আসে, কিন্তু জুনজের এই মেয়েটির কাছ থেকে অনেক কিছু জানার আছে। তাই সে পুলিশের নকল আইডি কার্ড দেখিয়ে মেয়েটিকে বাঁচিয়ে নেয় আর তাকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, আমরা স্পেনে একসাথে কেন ছিলাম? জলপরীটি এই স্মার্টফোনে নিজের ছবি দেখে বলে, আমি কিভাবে জুনজের সাথে এই বাক্সে বন্দি আছি? জুনজে বলে, তার মানে তুমি আমার নামটাও জানো। এর মানে আমরা সত্যি স্পেনে একসাথে ছিলাম। তাহলে আমি তোমাকে চিনতে পারছি না কেন? জলপরী চুপচাপ থাকে। জুনজে বলে, আচ্ছা তোমার নাম কি? জলপরী বলে, আমার কোনো নাম নেই, কিন্তু একজন মানুষ আমাকে বলেছিল আমি একটা উইয়ার্ড মেয়ে। জুনজে বলে, কে বলেছিল?
একটা ভালো মানুষ বলেছিল। আমি জানি না এটা কে বলেছিল, তবে যে তোমাকে এটা বলেছে আমি মনে করি সে নিজেও একটা উইয়ার্ড। আবারও সিকিউরিটি চলে আসায় এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। আর জলপরীর বারবার মনে পড়ছিল সে স্পেনেও এরকম একইভাবে তার হাতে হাত রেখে দৌড়ে পালিয়েছে। বাইরে এসে জঞ্জি বলে, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, স্পেনে আমাদের মধ্যে আসলে কি হয়েছিল? জলপরি চুপচাপ থাকে। যেহেতু তোমার কিছু বলার নেই, তাহলে আমাদের একসাথে থাকারও কোনো মানে হয় না। এই বলে সে চলে আসে, কিন্তু জলপরি তার পিছু করতে থাকে। রোড পার হবার সময় একটা গাড়ির জন্য সে জঞ্জিকে আবারও হারিয়ে ফেলে। তখনই একটা লোক তার কাছে আসে, আর এই লোকটা বিভিন্ন ধরনের কথার জালে ভাসিয়ে জলপরীকে ঠকানোর চেষ্টা করে। কিন্তু জঞ্জি তখনই চলে আসে, সে লোকটির কাছ থেকে জলপরীকে বাঁচিয়ে নেয়। এরপর থেকেই জলপরি জঞ্জিকে এক মুহূর্তের জন্য ছাড়ে না। তখনই কিছু ছেলেরা এপাশ দিয়ে স্কেটবোর্ড দিয়ে যাচ্ছিল। জঞ্জি তখনই তাকে জড়িয়ে ধরে রাস্তার ওপার থেকে সরায়, আর এতে জলপরি ভীষণ খুশি হয়। তারা যেখানে আছে এর পাশেই আতশবাজি হচ্ছিল। এর শব্দে জলপরিটি ভয় পেয়ে দৌড়ে এসে জঞ্জিকে চেপে ধরে আর বলে, আমি তোমার রক্ষা করব, তোমায় কেউ কিছু করতে পারবে না। সে ভেবেছিল এগুলো বন্দুকের আওয়াজ। জঞ্জি কোনো একভাবে জলপরিকে ছাড়িয়ে নেয়, কিন্তু সে চোখ বন্ধ করে থাকে। জঞ্জি বলে, চোখ খুলো। চোখ খুলেই জলপরি আকাশে রং বেরঙের বাজি পোড়ানো দেখতে পায়। তখনই তার মনে পড়ে স্পেনে থাকতে জঞ্জি তাকে এই বাজি পোড়ানোর কথাই বলেছিল। এবার জলপরি এটা দেখে ভীষণ খুশি হয়। পাশের মানুষদেরকে দেখে বলে, ওরা কি করছে? জঞ্জি বলে, আমি সবার মতো এসব ছবি তোলা ভিডিও করা পছন্দ করি না। জলপরি বলে, কেন? কারণ এই মুহূর্তটা সাময়িক সময়ের জন্য, তাই এই সময়টাকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে নষ্ট করতে চাই না। জলপরিটি বলে, আমি জানি এই সময়টাকে তুমি তোমার হৃদয়ে ধরে রাখো। এই কথাটা শুনে জঞ্জির মনে পড়ে ছোটবেলায় জন্মদিনে তার আম্মু এই জায়গাটাতে নিয়ে এসেছিল। তার আম্মু বলেছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো খুবই অল্প সময়ের হয়, তাই প্রাণ ভরে সেই ভালো লাগার মুহূর্তগুলোকে উপভোগ করতে হয় আর হৃদয়ে ধরে রাখতে হয় চিরজীবন। এদিকে টিভিতে সেই আতশবাজির ভিডিওগুলো আন্দের মেয়ে দেখছিল। অন্যদিকে সিওহি আবারও মাদিয়মকে কল করে। মাদিয়ম তাকে বলে, আমি ওদের সাথেই আছি, কিন্তু জঞ্জি একটা মেয়ের সঙ্গে এখানে আছে। মাদিয়মকে বলে, তুমি জঞ্জির বাড়ির ঠিকানা খুঁজে বের করো। এদিকে জঞ্জি মেয়েটিকে নিয়ে বাহিরে চলে আসে। মেয়েটি তাকে বলে, আমি কি তোমার সঙ্গে তোমার বাড়ি যেতে পারি? জঞ্জি বলে, তাহলে তুমি আমাকে বলো স্পেনে আমাদের কি ঘটেছিল, কেন আমি তোমার সঙ্গে স্পেনে ছিলাম? এখনো জলপরি চুপ করে থাকে। এখন তুমিই বলো তো, আমি তোমাকে কিভাবে আমার বাড়ি নিয়ে যেতে পারি যদি তোমার ভিতর এত সিক্রেটস থাকে? তখন জঞ্জি জলপরির হাতে তার নাম্বারটা লিখে দিয়ে চলে যায়। কিন্তু তখনই জঞ্জি আবার ফিরে আসে এবং তাকে সাথে করে নিয়ে যায়। জলপরিটি এবার তাকে বলে, আমি খুব খুশি আমি এখন সিউল শহরে আছি। আমি এখন খুব খুশি কারণ আমি এখন তোমার সাথে আছি। তখনই জঞ্জি দেখতে পায় একটা গাড়ি তাকে ফলো করছে। তাড়াতাড়ি গাড়ি চালিয়ে মাদিয়মের থেকে পালিয়ে আসে। অন্যদিকে সিয়া মিউজিয়ামে 15 শতকের সেই পাত্রটির ড্রয়িং দেখতে থাকে। তখন তার এক কলিগ এসে বলে, একটা জিনিস লক্ষ্য করেছো? ড্রয়িংটা 15 শতকের পুরনো, কিন্তু ড্রয়িংয়ের ছেলেটির পোশাক দেখো এখনকার মতো আধুনিক। এদিকে জঞ্জি মেয়েটাকে নিয়ে তার বাড়িতে আসে। তার সাথে এই মেয়েকে দেখে নাম দেওয়ার তেহি পুরোই অবাক। মেয়েটার এমন উইয়ার্ড আচরণ দেখেও তারা অবাক হয়। এবার জঞ্জি ব্রেসলেট দেখিয়ে বলে, এটা তোমার, আর তুমি আমায় এই ব্রেসলেটটা দিয়েছিলে, কি তাই তো? মেয়েটি বলে, হ্যাঁ, কিন্তু আমি যেখানে থাকি সেখানে এমন প্রচুর রয়েছে। এটা শুনে নামদো ভীষণ খুশি হয়। আরে ও আমাদের সাথে কিছুদিন থাক না, কিছুদিন থাকুক। জঞ্জি বলে, তুমি এই ব্রেসলেট আমায় দিয়েছো, কিন্তু আমি তোমায় চিনি না, এটা কি করে সম্ভব? এবার জলপরি আবারও চুপ হয়ে যায়। জঞ্জি বলে, এই যে দেখছো তো, আমি যখনই কিছু জানতে চাই তখনই চুপ হয়ে যায়, তখনই আর মুখ থেকে কোনো কথা বের হয় না। নামদো জঞ্জিকে শান্ত করে, কারণ এই মেয়েটা তার কাছে হীরের টুকরো, টাকার খনি রয়েছে এর কাছে। নামদো তখনই তার নাম জানতে চায়। জঞ্জি বলে, ওর কোনো নাম নেই। এবার নামদো বলে, আচ্ছা তাহলে আমরা ওর একটা নাম রাখি। জঞ্জি বলে, ও একটা শিমচং, ওর নাম শিমচং হওয়াটাই বেটার। মেয়েটা বলে, এই নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। নামদো বলে, আরে ও তোমাকে অপমান করছে, শিমচং মানে হচ্ছে বোকা।
এটা শুনে সে খুশি হয়ে যায়। মেয়েটির এরকম অদ্ভুত বিহেভ দেখে জঞ্জেই আর নামদো প্রচুর হাসতে থাকে। মেয়েটি দৌড়ে তেহির কাছে এসে বলে, আমার নাম শিমচং। এই নাম নিয়ে তাকে প্রাউড ফিল করতে দেখে তেহি কিছুটা অবাক হলেও সেও হাসে। আর তখনই এখানে সিয়া আসে, আর সে এই মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। ক্লিনিং রবট এসে শিমচং এর পায়ে লাগতেই শিমচং লাফ দিয়ে জুনজের কোলে উঠে যায়। আর এসব দেখে সিয়া ভীষণ জেলাস ফিল করতে থাকে। আজকে জুনজের জন্মদিন ছিল। কেকটা কাটার সময় জুনজের ফু দেওয়ার আগে শিমচং ফু দিয়ে সব মোমবাতিগুলোকে নিভিয়ে দেয়। এরপর এক থাবা দিয়ে অনেকটা কেক নিয়ে খেতে শুরু করে। এসব কিছু দেখে তেহি হাসতে থাকে, আর শিমচংকে তার একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে। সিয়া জুনজেকে কেক খাইয়ে দেয়। টিস্যু পেপার দিয়ে সে মুখ মুছে। শিমচং তার দেখা দেখি নিজেও এসব করে। সিয়া জুনজের কানে কানে কিছু একটা বলে। সে একটু নড়ে চড়ে বসে, একটু গোছালো গোছালো টাইপ, একটু হাব ভাব নিচ্ছে আর কি। সিয়ার এরকম আচরণ দেখে শিমচং এর কিছুটা খারাপ লাগে। জুনজের রুমেই তার বেড সিলিং এর উপরে একটা অ্যাটেক রুম রয়েছে, আর জুনজে শিমচংকে এখানেই থাকতে দেয়। এবার সকাল হতে না হতেই শিমচং এর ঘুম ভেঙে যায়। জুনজেকে বলে, সকাল হয়েছে, ঘুম থেকে ওঠো, ব্রেকফাস্ট করতে হবে তো। এটা শুনে জুনজে বিরক্ত হয়ে যায়। নামদো দেখে ফ্রিজে থাকা সমস্ত দুধ শিমচং একাই খেয়ে ফেলেছে। এদিকে মা দিয়ং প্রত্যেক বাড়িতে বাড়িতে এসে নিউজ পেপার দেবার নাম করে সে চেক করছে কোনটা জুনজের বাড়ি। এই সময় জুনজেই গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মা দিয়ং আরেকটি বাড়িতে গিয়ে বাড়ির গেটে নক করে। একটি লোক বেরিয়ে এসে বলে, আমরা এসব কিছু চাই না, আপনি চলে যান এখান থেকে। লোকটি চলে যাওয়ার পর সে তার বাড়ির ঘেটে ক্রস চিহ্ন দিতে যায়। তখনই লোকটি আবার বেরিয়ে এসে তাকে গালিগালাজ করে। এতে মা দিয়ং ভীষণ রেগে যায়। মা দিয়ং সেই লোকটিকে মেরে ফেলে। জুনজে একটি শপিং মলে আসে। সে মেয়েদের ড্রেসিং স্টোর ও জুতোর স্টোর রুম দেখে স্পেনের কথা মনে পড়ে। সে ভাবে, আচ্ছা আমি কেন মেয়েদের স্টোরে গিয়েছিলাম। রাতে বাড়ি ফেরার সময় জুনজে স্পেনের কথা মনে করার চেষ্টা করে। সে অদ্ভুত কিছু দেখতে থাকে, কিন্তু সে মেয়েটির কোনো কথাই মনে করতে পারছে না। নামদো জুনজেইকে কল করে, তুই যেখানেই আছিস সেখানেই থাম। এরপর নামদো এখানে এসে জুনজেইকে বলে, আমাদের পাশের বাড়ির লোকটাকে মার্ডার করা হয়েছে, আর সেখানে সেই পুলিশ অফিসারটাই রয়েছে যে তোকে ফ্রড কেসের জন্য অনেক দিন ধরেই খুঁজছে। তাই আজ রাতে বাড়ি যাওয়াটা তোর জন্য সেফ না। অন্যদিকে বাড়িতে শিমচং টিভিতে ড্রামা দেখছিল, আর তখনই মা দিয়ং দরজায় নক করে। শিমচং ভেবে নেয় জুনজে এসেছে, তাই সে দরজা খুলে দেয়। এদিকে জুনজের মনে পড়ে আতশবাজি ফোটানোর সময় সেই শব্দ শুনে শিমচং তাকে কিভাবে প্রোটেক্ট করেছিল। এটা ভেবে সেও তাকে প্রোটেক্ট করতে গাড়ি নিয়ে পুলিশ চেকিং ক্রস করে চলে আসে। অন্যদিকে আন এবং তার হাজব্যান্ড আগের জন্মে অর্থাৎ 15 শতকে তাদের মেয়েদের বাড়িতেই তারা দুজন কাজ করত। আর এই মেয়েড সেই জন্মে টাউন লিডার অর্থাৎ দাম রিয়ং এর আম্মু ছিল। দাম রিয়ং এর আম্মু তাদেরকে দিয়ে শুধু শুধু কাজ করাতো। এতে আন খুবই কষ্ট পেত। আনের হাজবেন্ড তাকে বলতো, তুমি কষ্ট পেও না, দেখো আমরা পরের জন্মে অনেক ধনী ব্যক্তি হয়ে জন্ম নিব। আর এই জন্মে তারা ধনী ব্যক্তি হয়ে জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু আদেশ পালন করার অভ্যাসটা তাদের রয়ে গেছে।